বুঝতে পেরেছি। একই প্রশ্ন ফাইমাল পাত্তা আপনার কাছে, যে আপনারা যে লক্ষ্য নিয়ে এই মুভমেন্টটা করেছিলেন আপনারা কি পূরণ করতে পেরেছেন? জি, আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের যে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের আকাঙ্ক্ষার সম্পূর্ণরূপে প্রতিফলন ঘটেনি। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সে সরকারের যে দীর্ঘ ১.৫ বছরের বেশি ক্ষমতায় ছিল, সে আমাদেরকে শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছে। এ ব্যতীত আমরা আসলে আর কোনো সংস্কার, আমাদের চোখে দৃশ্যমান তেমন বড় কোনো সংস্কার আমরা দেখি না। আপনি লক্ষ্য করবেন যে এই আন্দোলনেও বিগত বাংলাদেশে যত আন্দোলন হয়েছে তার পাশাপাশি এই আন্দোলনও সবচেয়ে বেশি শহীদের সংখ্যা কিন্তু সেই কৃষক শ্রমিক পরিবারের। কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে কৃষক শ্রমিক আসলে কি পেল? আপনি দেখবেন যে কৃষকের জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। জ্বালানি তেল এবং বিদ্যুতের দামের কথা যদি বলেন তাহলে এটা একটা বৈশ্বিক সমস্যা, এটা তো বাংলাদেশের মোকাবেলা করার সুযোগ কম। আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে আরও কিছু বিষয় এখানে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, যেরকম হচ্ছে আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে আমাদের বিজয়ের পরবর্তী সময়ে আমরা আসলে একটা বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা চেয়েছিলাম। আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চেয়েছিলাম, যেখানে ধনী দরিদ্র কোনো বৈষম্য থাকবে না, মানুষ তার মৌলিক অধিকার পাবে। কিন্তু আসলে সেই আকাঙ্ক্ষারও কি সম্পূর্ণরূপে বাস্তবায়ন ঘটেছে বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশে আমি দেখি যে চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাটা একটা বাণিজ্য রূপ লাভ করেছে। আপনি আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন, যশোরে আমাদের একটি আইটি পার্ক আছে। আপনি সেই আইটি পার্কে গত 6 মাস আগে আপনি একটা ঘটনা হয়তো আপনি লক্ষ্য করেছেন, যে আমাদের ওইখানে একটা চালডাল একটা .com-এর একটা কোম্পানি ছিল, শিক্ষার্থীদেরকে 6 মাস থেকে 5 মাস বেতন আটকে রাখা হয়েছে। আচ্ছা, এই আইটি পার্কগুলোতে আসলে শিক্ষার্থীরা, যশোরের এক সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর সরকারি মহিলা কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীদের বাবারা হচ্ছে কেউ কৃষক, কেউ শ্রমিক। আচ্ছা, এইখানে যে চাকরি করার শিক্ষার্থীদের সুযোগ আছে, এখানে শিক্ষার্থীদেরকে পার্ট টাইম চাকরি করার নামে শিক্ষার্থীদেরকে দিয়ে ফুল টাইম কাজ করানো হয় এবং তাদের মাস শেষে একটা ন্যূনতম বেতন তাদেরকে দেওয়া হয়, যেটা ঘন্টা প্রতি যদি আপনি হিসাব করবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একটা শিক্ষার্থীর একটা ঘন্টার বিনিময়ে পারিশ্রমিক পায় হয়তো 40 থেকে 50 টাকা। সুতরাং এই সকল বিষয়গুলোর সমাধান হওয়া উচিত ছিল এবং জনগণের যে বা কৃষক শ্রমিকের যে সবচেয়ে যে বড় যে মৌলিক অধিকারগুলো, যে শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থাটা আরও উন্নত হওয়া বা সরকারি হাসপাতালগুলোতে তারা যেন আরও স্বাচ্ছন্দ্যভাবে তারা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেটার দিকে হয়তো সরকারের নজর রাখা উচিত ছিল এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে। কারণ আপনি দেখবেন যে যশোর যে আমাদের যে সরকারি হাসপাতাল আছে, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এই হাসপাতালকে কেন্দ্র করে দেখবেন যে হাসপাতালের আশেপাশে একাধিক হাসপাতাল গড়ে উঠেছে এবং একই ডাক্তার কিন্তু আপনার হচ্ছে ওই যে ডাক্তার হচ্ছে সরকারি হাসপাতালে সেবা দিচ্ছেন, ওই ডাক্তারই সেম হচ্ছে বেসরকারি হাসপাতালেও সেবা দিচ্ছেন, কিন্তু দুইটা সেবার মান বা পার্থক্য এটা আকাশ এবং পাতাল। সো আমার দেশের যে নাগরিক, যে কৃষক, তার হয়তো সামর্থ্য নেই বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নেওয়ার, কিন্তু তাই বলে কি সে চিকিৎসার মানটা সে উন্নত পাবে এটা কি সে আশা করতে পারে না? আবার আরও একটি বিষয় আপনি লক্ষ্য করবেন যে শিক্ষার ব্যবস্থার যে মান, একটা কৃষক কি কখনো আশা করতে পারে না যে তার ছেলেটা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়বে, তার ছেলেটা অনর্গল ইংরেজি বলবে, তার ছেলেটা একদিন দেশের বাইরে যাবে, তার রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটাবে, সমাজের পরিবর্তন ঘটাবে? কিন্তু এই যে বৈষম্যের জায়গাগুলো, এই বৈষম্যের জায়গাগুলো কিন্তু আসলে থেকেই গেছে। এগুলো কিন্তু আসলে খুব বেশি যে পরিবর্তন ঘটেছে এরকম কিন্তু না। মানে কৃষক শ্রমিক আসলে দিন শেষে খুব বেশি বুঝতে পেরেছি। আমাদের প্রিয় দর্শকরা আসলে এই জিনিসটা আসলে কেউ আসলে মানে বলে না খুব বেশি। আমি আপনার টকশোগুলো দেখেছি, আপনার 5টা এপিসোড, যে যশোরের সবচেয়ে বড় দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সরকারি মাইকেল মধুসূদন কলেজ এবং এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা 38,000-এর বেশি। আমি মনে করি যশোরের আন্দোলনে যে একদিন আন্দোলন করেছে একটা রিক্সা চালক, তারও যে অবদান আমারও তাই অবদান। আমি নেতৃত্ব পর্যায়ে ছিলাম বলে আমার যে খুব বেশি অবদান আমি এটা মনে করি না, কিন্তু আমার কলেজের শিক্ষার্থীরা 38,000-এর বেশি শিক্ষার্থী এবং আমার কলেজের শিক্ষার্থীরা সবাই শহর কেন্দ্রিক, সবাই শহরের মেসে থাকে, কেউ বাসা নিয়ে থাকে এবং আপনি কারফিউর পরে দেখবেন যে আন্দোলনের সূচনাকার বিজ্ঞান প্রযুক্তি, কিন্তু কারফিউর পরে বিজ্ঞান প্রযুক্তির অধিকাংশ শিক্ষার্থীরা বাসায় চলে গিয়েছিল, যেহেতু তারা যশোরের বাইরের বেশি ছেলেমেয়েরা। সেক্ষেত্রে আন্দোলনের হাল কিন্তু ধরেছিল সরকার মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থীরা এবং তারপরে মহিলা কলেজের শিক্ষার্থীরা, ক্যান্টনমেন্টের শিক্ষার্থীরা, তো যশোর কেন্দ্রিক সকল শিক্ষার্থীদের প্রতি যে আমাদের একটা কৃতজ্ঞতার জায়গা, সেটা সারাটা জীবন থেকে যাবে। জি, আমি বুঝতে পেরেছি। খবির শিকদারের আরেকটি প্রশ্ন,